আজকে হচ্ছে ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ডস এর লেকচার নাম্বার 8, যার টপিক হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন আর ইলেকট্রিক লাইনস অফ ফোর্স। দেখো, ইলেকট্রিক লাইনস অফ ফোর্স এই কনসেপ্টটা দিয়েছেন বিজ্ঞানী ফ্যারাডে। ফ্যারাডেস এই ইলেকট্রিক লাইনস অফ ফোর্স কনসেপ্টটা দেন। ইলেকট্রিক লাইনস অফ ফোর্সে ফোর্স বলে কোনো কিছুই তেমন হয় না বললে চলবে না, কিন্তু কনসেপ্টটা একটু আলাদা রকমের এসছে। কেমন করে এসছে? তো যেমন করে ধরো একটা প্লাস চার্জ, একটা কিউ, এখানে একটা প্লাস কিউ চার্জ রয়েছে। তো এই প্লাস কিউ চার্জের থেকে আর ডিস্টেন্সে কোনো একটা পয়েন্টে যদি আমি ইলেকট্রিক ফিল্ড বার করতে চাই, তাহলে আমি কি করব? এই পয়েন্টে একটা টেস্ট চার্জ রেখে দেবো। কি করবো? একটা টেস্ট চার্জ রেখে দেবো। যে টেস্ট চার্জের উপর এই প্লাস কিউ চার্জটা কি করবে? রেডিয়ালি আউটওয়ার্ড একটা ইলেকট্রিক ফিল্ড বানাবে। তো ইলেকট্রিক ফিল্ড যেদিকে ক্রিয়া করবে সেই দিকেই তো ইলেকট্রিক ফোর্স, তো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে যেহেতু একটা ফোর্স ক্রিয়েট করে, সেহেতু ফ্যারাডে ফোর্স বলে তিনি ব্যাখ্যা করেছেন। তো ফোর্স নিয়ে ভয় খাওয়ার কোনো দরকার নেই। তো ইলেকট্রিক ফিল্ড লাইন্স, তো ফিল্ড লাইন্স হচ্ছে কোন দিকে? কোনটা না, ওই পয়েন্ট চার্জের রেসপেক্টে যে ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করছে সেই ডিরেকশনটাই হচ্ছে কি? ফিল্ড লাইন্স। সেই ডিরেকশনটাকে আমরা কি বলবো? ইলেকট্রিক ফিল্ড লাইন্স। ক্লিয়ার হচ্ছে? ওই ডিরেকশনটাকে আমরা বলবো। তো এবারে দেখো যে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে? E = k/r², ফর্মুলা ওয়াইজ। তো এবারে দেখো E = 1/r²। তাহলে যদি এই টেস্ট চার্জ কে এই পজিশনে যদি রাখতাম, তাহলে আমরা কি দেখতাম? এখানকার ইলেকট্রিক ফিল্ড ধরো, এখানকার ইলেকট্রিক ফিল্ড ধরো E1, এখানকার ইলেকট্রিক ফিল্ড যদি E2, আবার এই টেস্ট চার্জকে যদি এই এক্সিসের উপর এই পজিশনে যদি রাখতাম, তাহলে এখানকার ইলেকট্রিক ফিল্ড কত হতো? E3। কেন সব ডিফারেন্ট হতো? কেন না, ইলেকট্রিক ফিল্ড আর এর সাথে কেমন করে স্কোয়ারের ইনভার্সলি স্কোয়ার লকে মানে সম্পর্ক যুক্ত রয়েছে। তাহলে এই জায়গার ইলেকট্রিক ফিল্ড কি হবে? সব থেকে বেশি হবে। তারপরে কোনটা হবে? E1, তারপরে কোনটা হবে? E3। কেন না, এই পজিশনের যদি আমরা ইলেকট্রিক ফিল্ড বার করতে চাই, তাহলে এই চার্জ থেকে ডিসটেন্স কম, এই জায়গায় তার থেকে একটু বেশি, এই জায়গায় সব থেকে বেশি। তাহলে আর কি বুঝতে পারছি? যত ডিসটেন্সে যেতে থাকবো ইলেকট্রিক ফিল্ড লাইন্স, তত ইলেকট্রিক ফিল্ড তত কি হতে থাকবে? কমতে থাকবে। তো এই কনসেপ্টটাকে বিজ্ঞানী ফ্যারাডে স্কেচ করেছিলেন, ড্রয়িং করেছিলেন, তার ডায়াগ্রাম দিয়েছিলেন। কি করেছিলেন? স্কেচ করেছেন বা ডায়াগ্রাম দিয়েছিলেন। কি করেছিলেন? একটা ডায়াগ্রাম দিয়েছিলেন। কেমন ডায়াগ্রাম দিয়েছিলেন? না, ডায়াগ্রামটাই আমি খালি দ্রুত একটু করে দেখাই। দেখো যে সাপোজ ধরো এটা হচ্ছে একটা পজিটিভ কিউ চার্জ। এই পজিটিভ কিউ চার্জকে ফ্যারাডে কিভাবে পজিটিভ কিউ চার্জ থেকে যেমন যেমন ডিসটেন্স বাড়তে আছে, তেমন তেমন করে ইলেকট্রিক ফিল্ড কিউ চার্জ কমতে আছে। তো তিনি ড্রয়িংটা এইভাবেই করেছিলেন যে পজিটিভ কিউ চার্জ থেকে এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন্স, এটা হচ্ছে কি? ইলেকট্রিক ফিল্ড লাইন্স। তারপরে এটা হচ্ছে কি? ইলেকট্রিক ফিল্ড লাইন্স। তারপরে এটা হচ্ছে কি? ইলেকট্রিক ফিল্ড লাইন্স। তো তিনি ড্রয়িংটা খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। ড্রয়িং এ যদি কোথাও যদি ভুল হয়ে থাকে, তাহলে আমি ক্ষমা চাইছি। যে কোথাও ভুল বলতে কি টেরা ব্যাখ্যা এইসব জিনিস হবে, আর কিছু না। তো আশা করি সোজাই আমি করতে পারবো। হচ্ছে আচ্ছা, তো এদিকে দেখো। আচ্ছা, এবারে দেখো, তাহলে এই কটা থেকে আমরা কি বুঝতে পারছি? না, যখনই পি পয়েন্টটা খুব কাছাকাছি থাকবে, তখন কি দেখতে পাচ্ছি? না, এই অ্যারো, এটা হচ্ছে আমাদের কি? অ্যারো। এই অ্যারো থেকে দেখো, অ্যারো এটা হচ্ছে কি? হেড। এটা হচ্ছে কি? হেড অফ অ্যারো। তাহলে এই হেড অফ অ্যারো থেকে আমরা বুঝতে পারছি যে পি পয়েন্টটাকে যদি এইখানে রাখি, তাহলে আমরা কি দেখবো? না, তার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে কোন দিকে? এই অ্যারোর হেড যেদিকে থাকবে সেই দিকে যাবে তার ডিরেকশন। আচ্ছা, এই জায়গায় ইলেকট্রিক ফিল্ড কত হবে? না, এই অ্যারোর ডিসটেন্স, এই অ্যারোটা দেখো যত দূরে দূরে যেতে আছে, অ্যারো তত ছোট ছোট হতে আছে। তাহলে অ্যারো ছোট হওয়ার অর্থ কি? অ্যারো ছোট হওয়ার অর্থ যতই দূরের দিকে যেতে থাকবো, না, ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড তত কম হতে আছে। তাহলে অ্যারোর হেড থেকে আমরা বুঝতে পারছি, হেড অফ অ্যারো থেকে আমরা বুঝতে পারছি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। আচ্ছা, এই অ্যারোর সাইজ দেখে আমরা কি বুঝতে পারছি? না, সাইজ অফ অ্যারো থেকে আমরা কি বুঝতে পারছি? তার ম্যাগনিটিউড। তার কি বুঝতে পারছি? ম্যাগনিটিউড। তার মানে দুটো জিনিস আমাদের ক্লিয়ার কনসেপ্ট, যে অ্যারো হেড থেকে আমরা বুঝতে পারছি তার ডিরেকশন, এবং সাইজ থেকে আমরা বুঝতে পারছি ম্যাগনিটিউড। তাহলে যত দূরে দূরে যেতে থাকবো, ম্যাগনিটিউড তত কি হতে থাকছে? কম হতে থাকছে। সাইজ দেখো ক্রমশ ছোট হতে থাকছে।
সাইজ দেখো ক্রমশ ছোট হতে থাকে, সাইজ দেখো ক্রমশ ছোট হতে আছে, সাইজ ক্রমশ ছোট হতে আছে। ক্লিয়ার হচ্ছে? তো এদিকেও যদি আমরা টানতে পারি, টানবো। ক্লিয়ার? এদিকেও যদি আমরা টানতে চাই, টানতে পারি। ক্লিয়ার? আচ্ছা, তো এমনি করে করে চার সাইডে আমরা টানতে পারবো। তো যেমন করে, তাহলে এটা হচ্ছে পজিটিভ চার্জের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কি হলো, চার্জ থেকে অ্যাওয়ে, চার্জ থেকে কেমন অ্যাওয়ে হয়েছে, অ্যারো ডিরেকশন দেখো, চার্জ থেকে অ্যাওয়ে। ওকে, আচ্ছা, যতই ফিজিক্সের কনসেপ্ট ডেভেলপ করতে আছে, তো ডেভেলপ করতে 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 এক সময় ফাইনালি লিখতে পারি, ফাইনালি এই স্কেচ কিভাবে এসছে, ড্রয়িং কিভাবে এলো না, যদি প্লাস কিউ চার্জ হয়ে থাকে, যদি এটা যদি প্লাস কিউ চার্জ হয়ে থাকে, তো প্লাস কিউ চার্জ থেকে আমরা অ্যারো এইভাবে বানাতে পারি। কিভাবে বানাতে পারি? এইভাবে। তাহলে এইভাবে অ্যারো বানাতে একটা ভুল জিনিস আমাদের সামনে একটা চলে এলো। কি ভুল জিনিস বলো দেখি? না দেখো, না অ্যারোর ডিরেকশন থেকে তো আমরা বুঝতে পারছি ইলেকট্রিক ফিল্ড কি হচ্ছে, রেডিয়ালি আউটওয়ার্ড হচ্ছে। বোঝা গেছে? এইটা থেকে আমরা কি বুঝতে পারছি, না ডিরেকশন তো বুঝতে পারছি, বাট এর ম্যাগনিটিউড তো আমরা ক্লিয়ার করতে পারছি না। যদি আমি এই জায়গাটায় টেস্ট চার্জকে রাখি তাহলে এর ম্যাগনিটিউড কি হবে, এই জায়গায় যদি রাখি তাহলে কি হবে, এই জায়গায় রাখি তাহলে কি হবে। তাহলে কেন না অ্যারোগুলো পরপর জয়েন করা হয়ে গেছে, পরপর অ্যারোগুলোকে আমরা কি করেছি, একটাই বড় অ্যারো দিয়ে দেখিয়ে দিয়েছি। তাহলে আগেরটা থেকে তো খুবই সুন্দর কনসেপ্ট ছিল যে হেড অফ অ্যারো থেকে আমরা বুঝতে পারছিলাম ডিরেকশন, সাইজ অফ অ্যারো থেকে আমরা বুঝতে পারছিলাম ম্যাগনিটিউড, কিন্তু এখানে হেডটাই রয়েছে, সাইজ তো আমরা বুঝতেই পারছি না। তো ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ম্যাগনিটিউড কি হবে, তো ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে থাকে, বিকজ না ই প্রপোর্শনাল টু 1/r স্কয়ার, ডিসটেন্স ওয়াইজ ইলেকট্রিক ফিল্ডও কি থাকবে, কমতে থাকবে, ডিসটেন্স যত বাড়তে থাকবে ইলেকট্রিক ফিল্ড তত কমতে থাকবে। কিন্তু এই জায়গাটা আমরা কি লক্ষ্য করতে পারছি, না এই জায়গায় লক্ষ্য করতে পারছি যে ডিরেকশন, ম্যাগনিটিউড কোথায়। হ্যাঁ, ম্যাগনিটিউড দেখো, ভালো করে খেয়াল করো যে এই ড্রয়িং এও ম্যাগনিটিউডের কোনো কনসেপ্ট কিন্তু ছেড়ে যায়নি। কি কনসেপ্ট না বলা হলো কি না, ডেনসিটি অফ ফিল্ড লাইন তোমরা লক্ষ্য করো, ডেনসিটি অফ ফিল্ড লাইন কি লক্ষ্য করতে বলা হলো, ডেনসিটি অফ ফিল্ড লাইন। তাহলে ডেনসিটি অফ ফিল্ড লাইনস থেকে আমরা কি লক্ষ্য করতে পারছি, দেখো এই পোরশন থেকে ইলেকট্রিক ফিল্ড কি হতে আছে, নির্গত হতে আছে। এই পোরশন থেকে ইলেকট্রিক ফিল্ড কি হতে আছে, নির্গত হতে আছে। ক্লিয়ার করতে পেরেছি? তো চারিদিকে ইলেকট্রিক ফিল্ড লাইন নির্গত হচ্ছে। আচ্ছা, এবারে দেখো ডেনসিটি অফ ফিল্ড লাইন মানে কি না, ডেনসিটি অফ ফিল্ড লাইন বলতে যে ইউনিট ভলিউমের মধ্য দিয়ে কি পরিমাণ লাইনস গেছে, একটা ইউনিট ভলিউমের মধ্য দিয়ে কত সংখ্যক লাইনস ক্রস করেছে, পাস করেছে, কি না ইউনিট ভলিউমের মধ্য দিয়ে কি পরিমাণ লাইনস ক্রস করেছে, কি পরিমাণ লাইনস ক্রস করেছে, সেটাই হচ্ছে কি ডেনসিটি অফ ফিল্ড লাইন। তাহলে এই জায়গায় আমরা কি করলাম, একটা ইউনিট ভলিউম নিলাম, সাপোজ এখানে একটা নিলাম ইউনিট ভলিউম, সাপোজ এইখানটা আমি নিলাম একটা ইউনিট ভলিউম। তাহলে এই ইউনিট ভলিউমের মধ্যে দেখো 1 2 3 4 5, তাহলে 5টা ফিল্ড লাইনস ক্রস করেছে। আচ্ছা, এই ইউনিট ভলিউমটা আমি এখানে টানতে চাই, তাহলে এইখানটায় দেখো একটা ফিল্ড লাইনস ক্রস করেছে। তাহলে যত কাছাকাছি আমি দেখতে পাচ্ছি যে ইউনিট ভলিউমের মধ্য দিক দিয়ে, তত বেশি সংখ্যক ফিল্ড লাইনস, যত দূরের দিকে যেতে আছি তত ইউনিট ভলিউমের মধ্য দিক দিয়ে ফিল্ড লাইনসের সংখ্যা কি হতে আছে, কম হতে আছে। তাহলে ফিল্ড লাইনসের সংখ্যার উপরে ডিপেন্ড করবে কি ম্যাগনিটিউড। তাহলে যত ইউনিট ভলিউমের মধ্যে যত বেশি সংখ্যক ফিল্ড লাইন থাকবে তত বেশি ম্যাগনিটিউড, ইউনিট ভলিউমের মধ্যে কম সংখ্যক যত কমতে থাকবে ম্যাগনিটিউডের পরিমাণও তত কমতে থাকবে। তাহলে ডেনসিটি অফ ফিল্ড লাইনস কি ডিনোট করাবে, ডেনসিটি অফ ফিল্ড লাইনস ডিনোট করাবে তার ম্যাগনিটিউড, যে সেই জায়গায় ইলেকট্রিক ফিল্ড কত হবে, ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড নির্দেশ করাবে, যে ওই জায়গায় ইলেকট্রিক ফিল্ড কত হবে, ডেনসিটি অফ ফিল্ড লাইনস থেকে মেজার করতে পারবো। তাহলে এই জায়গায় যদি একটা 5টা হয়েছিল, তাহলে এই জায়গায় ইলেকট্রিক ফিল্ড কত 5, এই জায়গায় একটা হয়েছে, তাহলে এই জায়গায় ইলেকট্রিক ফিল্ড কত 1। তাহলে যত দূরের দিকে যেতে আছি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুও তত কমতে আছে। তো কনসেপ্ট কোথাও ছেড়ে যায়নি, সেম কনসেপ্ট আছে। তো পজিটিভ চার্জের ক্ষেত্রে দেখেছিলাম যে পজিটিভ চার্জ থেকে রেডিয়ালি আউটওয়ার্ড হয়েছিল ইলেকট্রিক ফিল্ড লাইনস। আচ্ছা, নেগেটিভ চার্জের ক্ষেত্রে যদি আমরা এখানটায় দেখে রাখি যে একটা নেগেটিভ চার্জ, তো এই নেগেটিভ চার্জের ক্ষেত্রে আমরা কি দেখব, রেডিয়ালি ইনওয়ার্ড, ইলেকট্রিক ফিল্ড লাইনস গুলো কি হবে, রেডিয়ালি ইনওয়ার্ড। ক্লিয়ার?
আর কিছুই না। পজিটিভ চার্জের ক্ষেত্রে রেডিয়ালি আউটওয়ার্ড, নেগেটিভ চার্জের ক্ষেত্রে রেডিয়ালি ইনওয়ার্ড। খতম। তো কোথাও যদি ফিল্ড লাইনস আমাকে ড্র করতে হয়, ফিল্ড লাইনস আমাকে নির্ণয় করতে হয়, তাহলে সেই জায়গায় আমরা কি করবো, একটা টেস্ট চার্জ লিখে দেবো। তো টেস্ট চার্জ উপর যেদিকে ফিল্ড লাইনস ক্রিয়েট করবে সেদিকটাই হবে কি ফিল্ড লাইনসের ডিরেকশন। ওকে, তো আমরা এবার দেখতে চলেছি কি ফিল্ড লাইনসের ডেফিনেশন কি হবে। তো ডেফিনেশন দেখতে হবে আমাকে, ডেফিনেশন। তো রাফ করি না, উপরটা লিখে দেবো। আচ্ছা উপরটাই লিখে দিই, দিলে একসাথে তোমরা ফাইনালি একটা ফটো নিয়ে নিতে পারবে। এইখানটাই লিখে দিই। তাহলে স্কেচ তো আমরা বুঝতে পারলাম, আমরা এবারে কি দেখতে চলেছি, তার ডেফিনেশন। কি দেখবো না, ডেফিনেশন। ডেফিনেশন কি বলছে না, ডেফিনেশন বলছে দেখো এই সকল ফিল্ড লাইনস আমরা কি করেছিলাম, যে একটা টেস্ট চার্জ রেখেছিলাম, ওই টেস্ট চার্জের উপরে ফোর্স এফেক্টেড হয়েছিল। তো আমরা দুনিয়াতে ফিল্ড লাইনস কিন্তু দেখতে তো পাই না, তো কোনো একটা চার্জের রেসপেক্টে একটা টেস্ট চার্জ রেখে দেবো। টেস্ট চার্জ হচ্ছে কি না, ওই চার্জের উপরে আমরা এক্সপেরিমেন্ট করে থাকি। টেস্ট চার্জ আমি বারবারে বলেছি, টেস্ট চার্জ কেমন প্রকৃতি হয়ে থাকে না, ভেরি স্মল হয়ে থাকে, বিকজ সে যাতে নিচের কোনো ফিল্ড জেনারেট করতে না পারে। তো একটা টেস্ট চার্জকে রেখে দেবো, ওই টেস্ট চার্জ যেদিকে মুভ করবে সেটাই হবে কি ইলেকট্রিক ফিল্ড লাইন্স। কোনো চার্জের ফিল্ড লাইন্স বলে কিছুই নেই। তো আমি একটা টেস্ট চার্জ রেখে দেবো, তার মোশনকে আমি স্কেচ করব, সেটাই হবে ইলেকট্রিক ফিল্ড লাইন্স। তো ডেফিনেশন কি লিখতে চলেছি দেখো না, ইলেকট্রিক ফিল্ড লাইন্স, ইলেকট্রিক ফিল্ড লাইন্স, ফিল্ড লাইন্স। আচ্ছা লাইন্স অফ ফোর্স তো বোঝা গেছে, যেদিকেই ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটাই হচ্ছে কি লাইন্স অফ ফোর্স। ওকে, তো ইলেকট্রিক ফিল্ড লাইন্স আমরা কি দেখতে চলেছি না, ইলেকট্রিক ফিল্ড লাইন্স হলো ইমাজিনারি, ইমাজিনারি লাইন্স। ইলেকট্রিক ফিল্ড লাইন্স কেমন লাইন্স, একটা ইমাজিনারি কার্ভ লাইন্স। না লাইন্সই আমরা করি, কোথাও কার্ভ হতে পারে, ইমাজিনারি লাইন্স, লাইন্স। এই ফিল্ড লাইন্স, এই ফিল্ড লাইন্স, ফিল্ড লাইন্সকে, এই ফিল্ড লাইন্সকে সূচিত করতে হলে, করতে হলে কোন চার্জের, কোন চার্জের, যে কোনো চার্জ হতে পারে, সেটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, কোন চার্জের ফিল্ডে, ফিল্ড বলতে কি বুঝে যাবে, তার চারপাশে, ফিল্ডের মধ্যে, ফিল্ডের মধ্যে কি করব, একটা পজিটিভ চার্জ। দ্যাট মিন্স এই পজিটিভ চার্জটা কি হবে, একটা পজিটিভ চার্জ। সেই চার্জটা কি ধরনের চার্জ হবে, সেই চার্জটা হবে টেস্ট চার্জ। একটা পজিটিভ চার্জকে কি করব, সেখানটায় রেখে দেব। পজিটিভ চার্জকে, চার্জকে প্রবেশ করালে, প্রবেশ করালে, প্রবেশ করালে ওই চার্জ, ওই চার্জ মানে ওই টেস্ট চার্জ, ওই টেস্ট চার্জ, টেস্ট চার্জের, ওই টেস্ট চার্জের মোশন, ওই টেস্ট চার্জের মোশন যেদিকে হয়ে থাকে, যেদিকে হয়ে থাকে, হয়ে থাকে, ওই পাথই হলো, ওই পাথই, ওই পথ, ওই পাথই হলো ইলেকট্রিক, ইলেকট্রিক ফিল্ড লাইন্স, ফিল্ড লাইন্স। অথবা কি বলতে পারি, অর ইলেকট্রিক, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স। যে কনসেপ্টটা কে দিয়েছেন বিজ্ঞানী ফ্যারাডে, যে ওই যে দিক বরাবর ফোর্সটা ফিল করবে, ফোর্সটা ক্রিয়েট করবে, সেই ফোর্সের ডিরেকশনটাকে যদি আমরা নোট করতে থাকি, তাহলে সেটাই হবে কি ইলেকট্রিক ফিল্ড লাইন্স, বা সেটাই হবে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স। ক্লিয়ার? তো এটা একটা ইমাজিনারি কনসেপ্ট। আমরা কিভাবে একে, কিভাবে যদি ইলেকট্রিক ফিল্ড লাইন্সের কনসেপ্টকে আমাকে যদি গ্রো করতে হয়, তাহলে জানতে হয়, তাহলে আমরা কি করবো, যে কোনো একটা পজিটিভ চার্জের মধ্যে একটা, তার ফিল্ডের মধ্যে একটা টেস্ট চার্জ রেখে দেবো। এবারে টেস্ট চার্জ কি করবে, তাকে যদি ওই টেস্ট চার্জকে যদি মুভ করার জন্য সাপোর্ট করা হয়, যে তুই এবারে মুভ কর যা, তখন ওই টেস্ট চার্জ যেদিকে মুভ করতে থাকবে সেই দিক বরাবর আমরা কি করব না, লাইন্স খাঁচবো, লাইন্স টানবো, তাহলে ওই দিকটাই হবে কি ইলেকট্রিক ফিল্ড লাইন্সের দিক। ক্লিয়ার হয়েছে? তো এরপর আমরা দেখতে চলেছি যে এর প্রপার্টিজ দেখবো, যে ইলেকট্রিক ফিল্ড লাইন্সের কি কি প্রপার্টিজ হয়ে থাকে, এবং তার থেকে তারপরে কি দেখবো, নিউমেরিক্যাল দেখবো। তো বর্তমানে এটার একটা স্ন্যাপশট নিয়ে নাও। হয়েছে, তোলা হয়েছে। আচ্ছা এবারে দেখো, রাফ করি। এবারে দেখো, তো ইম্পর্টেন্ট প্রপার্টিজ আমরা এবারে কি দেখবো না, ইম্পর্টেন্ট প্রপার্টিজ। এই ইলেকট্রিক ফিল্ড লাইন্সের
গুরুত্বপূর্ণ প্রপার্টিজ গুলো আমরা দেখতে চলেছি। প্রত্যেকটা প্রপার্টিজকে ভালোভাবে যদি বুঝতে পারো তো কিছুই নেই, একদম মাথার মধ্যে পুরো একদম প্রবেশ করে যাবে। তো প্রপার্টিজ, ওকে, প্রপার্টিজ। তো নাম্বার 1 প্রপার্টিজ কি বলছে না, নাম্বার 1 প্রপার্টিজ বলছে না ফিল্ড লাইন্স গুলি পজিটিভ চার্জ থেকে অরিজিনেট করে, পজিটিভ চার্জ থেকে কি করে না অরিজিনেট করে, এবং নেগেটিভ চার্জে গিয়ে টার্মিনেট করে। তার মানে কি বললো না, যদি আমার কাছে একটা পজিটিভ চার্জ থেকে থাকে, ধর একটা পজিটিভ প্লাস কিউ চার্জ, তো অরিজিনেট করা মানে ওই পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো কি হবে নির্গত হবে। আর নেগেটিভ চার্জ যদি থেকে থাকে, যদি একটা নেগেটিভ চার্জ আমার কাছে যদি থেকে থাকে, তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো এর মধ্যে কি হবে টার্মিনেট করবে। ক্লিয়ার হয়েছে? নেক্সট সেকেন্ড প্রপার্টিজ হচ্ছে কি ফিল্ড লাইন্স গুলি ক্লোজড লুপ কমপ্লিট করে না। ফিল্ড লাইন্স গুলো ক্লোজড লুপ কমপ্লিট করে না। তার মানে কি না, সাপোজ ধরো এই একটা পজিটিভ চার্জ কিউ আর একটা এই হচ্ছে নেগেটিভ চার্জ মাইনাস। তো এখান থেকে ফিল্ড লাইন, পজিটিভ চার্জ থেকে ফিল্ড লাইন্স নির্গত হবে, নেগেটিভ ফিল্ড লাইন্সে গিয়ে প্রবেশ করবে। ক্লিয়ার? তো নেগেটিভ ফিল্ড লাইন্স থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন নির্গত হয়ে পজিটিভ ফিল্ড লাইন্সে প্রবেশ করে না। এটা হচ্ছে কি ওয়ান ওয়ে। ইলেকট্রিক ফিল্ড লাইন্স কি হচ্ছে ওয়ান ওয়ে। যদি অপর সাইড থেকে যদি আসতো তাহলে আমরা বলতাম ক্লোজ লুপ। তো অপর সাইড থেকে কিন্তু আসে না, কেবলমাত্র পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে যেতে থাকে, একটাই, ক্লোজ লুপ কমপ্লিট করে না। ওকে, থার্ড পয়েন্ট ফিল্ড লাইন্স গুলি লিখো, ফিল্ড লাইন্স গুলি ইনফিনাইট পর্যন্ত বিস্তৃত হলেও টার্মিনেট পয়েন্ট, ইনফিনাইট পর্যন্ত বিস্তৃত হলেও ইনফিনাইটে গিয়ে টার্মিনেট করে না। তার মানে কি না, ইনফিনাইটে আমরা কি দেখেছি, ইনফিনাইটে ইলেকট্রিক ফিল্ড তো জিরো। তাহলে ইনফিনাইটে ইলেকট্রিক ফিল্ড যদি জিরো হয়ে থাকে, সেই জায়গায় ফিল্ড লাইন্স যে নেই সেটা কিন্তু আমরা বলতে পারবো না। হ্যাঁ, থাকতেও পারে। তাহলে ইনফিনাইটেও ইলেকট্রিক ফিল্ড জিরো হলেও ফিল্ড লাইন্স কি হতে পারে, ফিল্ড লাইন্স থাকতেও পারে। যে শেষ হবে তা কিন্তু বলা ইনফিনিটে গিয়ে টার্মিনেট করে না। যে থাকতেও পারে, যে শেষ হবে তা কিন্তু কোনো গ্যারান্টি না, থাকতেও পারে। ক্লিয়ার? আচ্ছা, ফোর্থ পয়েন্ট কি বলছে না, ফিল্ড লাইন্স গুলি ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলি হলো সাবজেক্টিভ, but density of field lines are objective. That means যে কোন একটা চার্জ সাপোজ ধরো এটা হচ্ছে পজিটিভ কিউ চার্জ, তাহলে এই পজিটিভ চার্জটা সে কটা ইলেকট্রিক ফিল্ড লাইন্স নির্গত করবে সেটা তার মর্জি। যে একটা পজিটিভ চার্জ ধরো এটা প্লাস কিউ চার্জ, এই চারটা ফিল্ড লাইন্স নির্গত করেছে। সাপোজ আমার কাছে আরেকটা পজিটিভ চার্জ আছে, সে কি করেছে না দুটো ফিল্ড লাইন্স নির্গত করেছে, সেটা তার মর্জি। সে কটা ফিল্ড লাইন্স নির্গত করবে সেটা তার মর্জি। ক্লিয়ার? আচ্ছা, তো
ডেনসিটি অফ ফিল্ড লাইন্স কি না, ডেনসিটি অফ ফিল্ড লাইন্স হচ্ছে ইউনিট ভলিউমের মধ্য দিক দিয়ে কটা ফিল্ড লাইন্স গেছে, সেই সংখ্যাটার উপরে নির্ভর করবে কি ডেনসিটি অফ ফিল্ড লাইন, তার ম্যাগনিটিউড। তো আমি দেখলাম আমার কাছে একটা ইউনিট ভলিউম রয়েছে, দ্যাটস এটা একটা ইউনিট ভলিউম। তো এই ইউনিট ভলিউমের মধ্য দিক দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি, দুটো ফিল্ড লাইন্স পাস করেছে, তাহলে এর ই ইকুয়াল টু কত 2। আচ্ছা এর কাছে দেখো, আমি যদি এর এইখানটা যদি ফিল্ড লাইন্স যদি রাখি, তাহলে আমরা কি দেখবো না, এর ক্ষেত্রে ফিল্ড লাইন্সের ম্যাগনিটিউড কত হবে 1, কারণ এর ক্ষেত্রে কটা গেছে, একটা গেছে, এর ক্ষেত্রে কটা গেছে, দুটো গেছে। তাহলে তার মর্জির উপরে ডিপেন্ড করছে ফিল্ড লাইন্স কম হবে না বেশি হবে। তাহলে ফিল্ড লাইন্সের উপরে ডিপেন্ড করছে কি ডেনসিটি অফ ফিল্ড লাইন্স। তাহলে ফিল্ড লাইন্স যদি বেশি হয় তাহলে ডেনসিটি অফ ফিল্ড লাইন্সও বাড়বে। তাহলে তার মর্জির উপরে ডিপেন্ড করে, যদি ডেনসিটি অফ ফিল্ড লাইন্স যদি ডিপেন্ড করে থাকে, তাহলে ফিল্ড লাইন্সকে আমরা কি বলবো, সাবজেক্টিভ। ডেনসিটি অফ ফিল্ড লাইন্সকে আমরা কি বলবো, অবজেক্টিভ। কেন না, ডেনসিটি অফ ফিল্ড লাইন্সের উপরে ডিপেন্ডেন্ট, সেই জন্যই আমরা বলেছি অবজেক্টিভ। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? ছাপ নাও তাড়াতাড়ি নাও। নেক্সট 5th পয়েন্ট আমরা ডিসকাস করতে চলেছি। ছাপ নাও, হয়েছে? তোলা হয়েছে? তোলা হয়েছে? নেক্সট 5th পয়েন্ট। 5th পয়েন্ট কি বলতে চাইছে? 5th পয়েন্ট বলছে, 5th পয়েন্ট বলছে কি বলছে, কি বলছে, কি বলছে? 5th বলছে field lines directly proportional to the magnitude of charge, that means যার বেশি ফিল্ড লাইন্স হবে তার চার্জও তত বেশি, যেমন করে সাপোজ এটা হচ্ছে প্লাস কিউ, তো প্লাস কিউ চার্জ হয়তো সাপোজ ধরলাম দুটো ফিল্ড লাইন্স বানিয়েছে, তাহলে যদি প্লাস 2 কিউ চার্জ আমি যদি নিয়ে থাকি, সে কটা বানাবে, অবশ্য ডবল বানাবে। যদি 4 প্লাস 4 কিউ যদি নিয়ে থাকি, তাহলে সে কটা বানাবে, সে অবশ্যই 8টা বানাবে। তাহলে ফিল্ড লাইন্স যত বাড়বে চার্জ তত বাড়বে, তার মানে চার্জের উপর ডিপেন্ড করছে কি ফিল্ড লাইন্স, যত বেশি চার্জ হতে থাকবে তত বেশি ফিল্ড লাইন্স হতে থাকবে। ক্লিয়ার করতে পেরেছি? বোঝা গেছে? নেক্সট পয়েন্ট কোশ্চেন, তারপর পয়েন্ট হচ্ছে কি 6, field lines directly proportional to the magnitude of charge. ওকে, আচ্ছা নেক্সট বলতে চাইছি দুটি, লিখো লাইন জয়েনিং অফ টু চার্জেস, দুটো চার্জের লাইন জয়েনিং, দ্যাট মিন্স এটা একটা চার্জ, এটা ধরো প্লাস কিউ চার্জ, এটা হচ্ছে মাইনাস কিউ চার্জ। তো এদের লাইন জয়েনিং টু চার্জেস হচ্ছে এটাই হচ্ছে লাইন জয়েনিং টু চার্জেস, তো লাইন জয়েনিং টু চার্জেস এর বোথ সাইডে, উভয় পক্ষে সিমেট্রিক্যাল ইলেকট্রিক ফিল্ড হবে। সিমেট্রিক্যালি ফিল্ড লাইন্স থাকবে। ওকে, তার মানে এই প্লাস কিউ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন্স যদি মাইনাস কিউ চার্জে এইভাবে টার্মিনেট করে, পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে ইলেকট্রিক ফিল্ড লাইন্স যদি এইভাবে অরিজিনেট করে, এইভাবে টার্মিনেট করে, তো এক সাইডে যেভাবে ফিল্ড লাইন্স ক্রিয়েট হয়েছে, অপর সাইডেও সেম ভাবে ফিল্ড লাইন্স ক্রিয়েট হতে থাকবে, সেম ভাবে সিমেট্রিক্যালি হতে হবে। কি হতে হবে? সিমেট্রিক্যালি। ক্লিয়ার? অপর সাইডেও সেম ভাবে সিমেট্রিক্যালি টার্মিনেট করতে হবে। ক্লিয়ার, বোঝা গেছে? তো সেকেন্ড, এটা হচ্ছে एग्जांपल 1। তাহলে এই টপিক থেকে এটা হচ্ছে एग्जांपल 1। এই টপিক থেকে লাইন জয়েনিং টু চার্জেস এর বোথ সাইডে সিমেট্রিক্যালি ফিল্ড লাইন্স এর অবজেক্ট থেকে একটা কোশ্চেন আমরা নেব, সেই কোশ্চেনটা एग्जांपल নাম্বার 2 হবে। একটা কোশ্চেনও নিলাম, एग्जांपल নাম্বার 2 হবে। কেমন করে? সাপোজ ধরো এই পাশে একটা আমার পজিটিভ চার্জ রয়েছে প্লাস Q1, আচ্ছা এই পাশে আমার রয়েছে ধরো একটা নেগেটিভ চার্জ -Q2। জানি না কোনটার চার্জ বেশি কোনটার চার্জ কম। সাপোজ
এটা হচ্ছে তাদের লাইন জয়েনিং টু সেন্টার, লাইন জয়েনিং টু সেন্টার। আমি মানলাম যে প্লাস কিউ চার্জ থেকে একটা ইলেকট্রিক ফিল্ড লাইন্স এইভাবে নির্গত হয়ে এইভাবে প্রবেশ করেছে, এইভাবে। হয়েছে? ক্লিয়ার? তো এবারে দেখো যে আমাকে এই কনসেপ্টটা থেকে আমাকে বার করতে বলেছে Q1 গ্রেটার দেন, আর এর সব ম্যাগনিটিউড, Q1 গ্রেটার দেন Q2, Q1 লেস দেন Q2, ক্লিয়ার? অথবা Q1 ইকুয়াল টু Q2। এদের মধ্যে এই তিনটা অপশনের মধ্যে কোনটা ঠিক হবে আমাকে কি করতে হবে, জাজমেন্ট করতে হবে। তো এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস আমি মানলাম, এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস ধরলাম। আচ্ছা এবারে দেখো এখান থেকে নির্গত ফিল্ড লাইন্স আর এখান থেকে টার্মিনেট ফিল্ড লাইন্সের মধ্যে কোণ দেখো না, এই দুটো ফিল্ড লাইন্সের মধ্যবর্তী কোণ কত আমি মানলাম আলফা, এই দুটো ফিল্ড লাইন্সের মধ্যবর্তী কোণ কত আমি মানলাম বিটা। তাহলে দুটো চার্জ থেকে আমি লক্ষ্য করতে পারছি, এটা হচ্ছে তার ওয়াই এক্সিস, দুটো চার্জ থেকে আমি লক্ষ্য করতে পারছি আলফা গ্রেটার দেন বিটা, আলফা গ্রেটার দেন বিটা, ক্লিয়ার? আচ্ছা এবারে দেখো এই দুটো ফিল্ড লাইন্স, তাহলে আলফা কোণে দুটো ফিল্ড লাইন্স কি হবে, তাহলে দুটো ফিল্ড লাইন্সের মধ্যবর্তী কোণ কত হবে, আলফা করে। আচ্ছা এই প্লাস কিউ চার্জটা যদি এবারে আমি লক্ষ্য করি, তাহলে এটা একটা ফিল্ড লাইন বানিয়েছে, এটা একটা ফিল্ড লাইন বানিয়েছে যেটার কোণ হচ্ছে কি আলফা, তো এদিকে একটা ফিল্ড লাইন বানাবে যেটার কোণ হচ্ছে আলফা, এদিকে একটা ফিল্ড লাইন বানাবে যেটার মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, ক্লিয়ার? তাহলে এই কোণগুলো নিয়ারলি কত হবে আমি ধরলাম 90 ডিগ্রি করে, তবেই তো চার সাইডের কোণ কত হবে 90 করে, চার সাইডে কটা হবে, চারটা ফিল্ড লাইন্স বানাবে। আচ্ছা এর ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করতে পারছি, দেখো এর ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি যেটা হচ্ছে Q2, তো Q2 চার্জটার ক্ষেত্রে লক্ষ্য করো, Q2 চার্জটার ক্ষেত্রে লক্ষ্য করো কি করতে পারছি না, এই দুটো ফিল্ড লাইন্স হচ্ছে এই একটা এই একটা এই একটা এই একটা, ক্লিয়ার? এই একটা এই একটা, তো এদের মধ্যবর্তী কোণ কত বিটা, তাহলে বিটা বিটা করে 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 সে কি করবে, ফিল্ড লাইন্স বানাবে, বিটা বিটা করে করে সে কি করবে, ফিল্ড লাইন্স বানাবে। ক্লিয়ার করতে পেরেছি? বোঝা গেছে? বিটা বিটা করে ফিল্ড লাইন্স বানাতে আছে, এখানে কি করবে, টার্মিনেট করবে। তাহলে এই ফিল্ড লাইন্সে কটা বানিয়েছে, তাহলে এটা আমি মানলাম এটা যদি 60 ডিগ্রি হয়, এটা 60 এটা 60, এই কোণে এদের মধ্যে কোণ 60, এদের মধ্যে 60, এদের মধ্যে 60, এদের মধ্যে 60, সব ফিল্ড লাইন্স গুলো তো সিমেট্রিক্যাল হবে, সবার মধ্যে সিমেট্রিক্যাল বজায় থাকবে। তো এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারছি যার কোণ ছোট, যার ফিল্ড লাইন্সের মধ্যবর্তী কোণ ছোট তার ফিল্ড লাইন্সের সংখ্যা বেশি, যার ফিল্ড লাইন্সের মধ্যবর্তী কোণ বড় তার সংখ্যা কম। তাহলে এর ইউনিট ভলিউমের মধ্য দিক দিয়ে ফিল্ড লাইন্স কম সংখ্যক পাস করবে, এর ইউনিট ভলিউমের মধ্যে ফিল্ড লাইন্স বেশি সংখ্যক পাস করবে। তাহলে অবশ্যই আমি কি বলতে পারবো না, Q2 এর চার্জ Q1 এর থেকে অবশ্যই বেশি, রেজাল্ট। তো এখানে যদি অপশন A B C তিনটা যদি থাকে তাহলে আমরা কি বলবো না, Q2 এর চার্জ অবশ্য Q1 এর থেকে বেশি, আমাদের এই অ্যানসারটাই কি হবে, কারেক্ট হবে। কি করে বুঝলাম না, ফিল্ড লাইন্সের মধ্যবর্তী কোণ বড়, তার মানে প্রতি ইউনিট ভলিউমে ফিল্ড লাইন্সের সংখ্যা কম, যার ফিল্ড লাইন্সের সংখ্যা কম হবে তার ম্যাগনিটিউড অফ চার্জ কম, প্রতি ইউনিট ভলিউমে ফিল্ড লাইন্সের সংখ্যা এখানটা বেশি। তো আমরা এই ক্ষেত্রে আমরা কি দেখবো, ডেনসিটি অফ ফিল্ড লাইন্স বেশি। মোদ্দা জিনিস হচ্ছে কি, ডেনসিটি অফ ফিল্ড লাইন্স Q2 এর ক্ষেত্রে বেশি, লিখতে পারি ডেনসিটি অফ ফিল্ড লাইন্স কার ক্ষেত্রে বেশি না, Q2 এর ক্ষেত্রে। Q2 ডেনসিটি অফ ফিল্ড লাইন্স কি হচ্ছে বেশি, যার জন্য Q1 এর থেকে Q2 বড়। ক্লিয়ার? বুঝতে পেরেছি? 6 নম্বর পয়েন্ট স্ন্যাপশট নাও। নেক্সট আমরা দেখতে চলেছি 7 নম্বর পয়েন্ট। বলা আছে তুলো ফটাফট তুলো পয়েন্ট নাম্বার 7। আচ্ছা 7 নম্বর 7 নম্বর পয়েন্ট কি বলতে চাইছে, বলতে চাইছে density of field lines is shows
that strength of electric field তার মানে এটার অর্থ কি না ফিল্ড লাইনস গুলো যত কাছাকাছি থাকবে ডেনসিটি অফ ফিল্ড লাইনস মানে কি না রিলেটিভ ডিস্টেন্স বিটুইন টু ফিল্ড লাইনস তাহলে রিলেটিভ ডিস্টেন্স যত কম হতে থাকবে স্ট্রেংথ তত বেশি হতে থাকবে যেমন করে সাপোজ ধরো এই একটা ফিল্ড লাইনস ক্লিয়ার ওকে তাহলে এই একটা ফিল্ড লাইনস এই ফিল্ড লাইনস এর একটা আমি ধরলাম এরকম একটা ফিল্ড লাইনস কোথা দিয়ে একটা পাস করছে তো এই পোরশনটা আমি ধরলাম এ এটা পোরশনটা আমি ধরলাম বি এই পোরশনটা সি তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারবো যে এর ইউনিট ভলিউমের মধ্যে দিকে তিনটা এর ইউনিট ভলিউমের মধ্যে দিকে তিনটা এর ইউনিট ভলিউমের মধ্যে দিকে একটা তার মানে ই এ ইকুয়াল টু কি বলতে পারি ইসি ই এ ইকুয়াল টু কি বলতে পারি ইসি নিয়ারলি ইকুয়াল টু আবার আমরা কি বলতে পারি না ই এ গ্রেটার দেন অফ ইবি ই এ ইসি গ্রেটার দেন অফ ইবি ক্লিয়ার তাহলে ইবি এর ইলেকট্রিক ফিল্ড সবথেকে কম সবথেকে বেশি হচ্ছে ইএ এবং ইসি এর ক্লিয়ার তাহলে এই দুই জায়গায় স্ট্রেংথ কি হবে সবথেকে বেশি এখানে স্ট্রেংথ সবথেকে কম ক্লিয়ার 7 নম্বর বোঝা গেছে 8 নম্বর কি বলতে চাইছি ফিল্ড লাইনস গুলি কোন চার্জ এর সারফেস থেকে পারপেন্ডিকুলার ভাবে কি হবে নির্গত বা প্রবেশ করে নির্গত করতে পারে বা প্রবেশ করতে পারে যেমন করে এই একটা চার্জ প্লাস কিউ চার্জ তাহলে এর থেকে পারপেন্ডিকুলার হবে কিভাবে পারপেন্ডিকুলার টানবো না এই সারফেসের রেসপেক্টে আমরা একটা ট্যানজেন্ট বানাবো ওই ট্যানজেন্টের রেসপেক্টে পারপেন্ডিকুলার মানে রেডিয়ালি আউটওয়ার্ড তার মানে রেডিয়ালি আউটওয়ার্ড তাহলে এই সারফেসের রেসপেক্টে কি হবে 90 ডিগ্রি কারণ আমরা কোণ বানানো জানি এরকম আর্বিট্রারি অ্যাঙ্গেলের কোণগুলোকে আমরা এরকম গোল দিয়ে দেখাই আর যে কোনো 90 ডিগ্রি वाला কোণগুলোকে আমরা এভাবে ট্রায়াঙ্গেল এভাবে বক্স করে দেখাই ক্লিয়ার তো প্লাস কিউর ক্ষেত্রে আমরা কি দেখব রেডিয়ালি আউটওয়ার্ড আর যদি মাইনাস কিউ যদি হয়ে থাকে মাইনাস কিউ যদি চার্জ হয়ে থাকে তার সারফেসের ক্ষেত্রে আমরা কি করব রেডিয়ালি ইনওয়ার্ড ক্লিয়ার রেডিয়ালি ইনওয়ার্ড বোঝা গেছে 9 ফিল্ড লাইনস গুলি কোন পয়েন্টের এনি পয়েন্ট কোন পয়েন্টের ফিল্ড লাইনস এর ডিরেকশন দেখতে হলে ফিল্ড লাইনসের ডিরেকশন দেখতে হলে কি করতে হবে ওই পয়েন্টের রেসপেক্টে বা সাপেক্ষে ওই পয়েন্টের সাপেক্ষে কি করতে হবে না ট্যানজেন্ট বানাতে হবে কি বানাতে হবে ট্যানজেন্ট বানাতে হবে তার মানে সাপোজ ধরো কোন একটা চার্জ এই চার্জ থেকে সাপোজ ধরো একটা ফিল্ড লাইনস করে নির্গত হবে এইভাবে গেছে তাহলে এই পয়েন্টে যদি আমাকে ফিল্ড লাইনস যদি আমাকে বানাতে হয় তাহলে আমি কি করব না এর রেসপেক্টে আমি কি করব ট্যানজেন্ট এই জায়গায় যদি ফিল্ড লাইনস আমাকে বানাতে হয় তাহলে এর রেসপেক্টে আমি কি করব ট্যানজেন্ট তাহলে সেটাই হবে কি তার ফিল্ড লাইনস ডিরেকশন সেটাই হবে তার ফিল্ড লাইনসের ডিরেকশন ওকে তোলা হয়েছে প্রচন্ড গরম পড়েছে বুঝছে নেক্সট 10 নম্বর পয়েন্ট 10 নম্বর রাখ করি 10 নম্বর পয়েন্ট 10 নম্বর পয়েন্ট 10 নম্বর পয়েন্ট তাই তো আচ্ছা 10 নম্বর পয়েন্ট কি বলছে না দুটি ফিল্ড লাইনস পরস্পরকে ছেদ করে না দুটি ফিল্ড লাইনস পরস্পরকে ছেদ
করে না। কেন করে না? না, যদি ছেদ করে তাহলে এই পি পয়েন্টে আমি কটা ফিল্ড লাইন্স পেতে পারি? এই ইলেকট্রিক ফিল্ড লাইন্স এর জন্য ডিরেকশন কোন দিকে হবে? এই দিক বরাবর। আচ্ছা, এই ইলেকট্রিক ফিল্ড লাইন্স এর জন্য ডিরেকশন কোন দিকে হবে? এই দিক বরাবর, ট্যানজেন্ট বরাবর। তাহলে একটা পয়েন্টে দুটো ইলেকট্রিক ফিল্ড লাইন্স এর ডিরেকশন হতে পারে না, যে এদিকে একটা এদিকে একটা। তোমরা আবার রেজাল্টেন্ট বানিয়ে নেবে না, কারণ ইলেকট্রিক ফিল্ড লাইন্স এর রেজাল্টেন্ট হয় না। তো এই কারণে যে দুটো ফিল্ড লাইন্স পরস্পরকে ছেদ করে না। ক্লিয়ার? বোঝা গেছে? রেজাল্টেন্ট বানাবে না। 11 নম্বর পয়েন্ট কি বলতে চলেছি? না, 11 নম্বর পয়েন্ট বলতে চলেছি দুটি চার্জের দ্বারা, দুটি মানে সমজাতীয় চার্জের ফিল্ড লাইন্স পরস্পরকে কি করে? রিপল করে ও ইনফিনিট পর্যন্ত রিপল করে, এইটুকু পর্যন্ত রিপল করে। ক্লিয়ার? তার মানে কি, সাপোজ ধরো এই একটা চার্জ আমাদের রয়েছে, আমার কাছে একটা চার্জ রয়েছে কিউ, তোমার কাছে আরেকটা চার্জ সাপোজ রয়েছে +2 কিউ, যাই হোক। তো এই চার্জ থেকে সমজাতীয় চার্জ, তো এই যদি এই চার্জটা থাকে, ধরো সাপোজ এই চার্জটা নেই, তখন এ কি করতে হবে? এর ধরো ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এরকম করে ইলেকট্রিক ফিল্ড বানাতো, এরকম করে ইলেকট্রিক ফিল্ড বানাতো, তাই তো? এরকম করে ইলেকট্রিক ফিল্ড বানাতো। আচ্ছা, এই চার্জটা কেমন বানাতো? এই চার্জটা, এটাকে আমি একটা আলাদা কালার দিয়ে দেখাই। এটা ধরো মানে Q1 ধরলাম, এটা ধরো Q1 ধরলাম। তার মানে এ কেমন করে ইলেকট্রিক ফিল্ড বানাতো? যদি এই চার্জটা যদি না থাকতো, তাহলে এর ইলেকট্রিক ফিল্ড কেমন হতো? এর ইলেকট্রিক ফিল্ড কেমন হতো? কিন্তু দুটো চার্জ যদি থাকে তখন তারা কিন্তু এইভাবে ইলেকট্রিক ফিল্ড আর বানাবে না। কেন? না, দুটো ইলেকট্রিক ফিল্ড তাহলে একে অপরকে ক্রস করে যাবে, তাহলে তখন তারা এইভাবে কিন্তু ইলেকট্রিক ফিল্ড বানাবে না। তাহলে কিভাবে বানাবে? দেখো কিভাবে বানাতে চলেছে। হচ্ছে তারা তখন ইলেকট্রিক ফিল্ড এইভাবে বানাবে, এইভাবে বানাতে যাচ্ছে। তো ইলেকট্রিক ফিল্ড এখান থেকে অরিজিনেট করবে এর ক্ষেত্রে কি হবে? আচ্ছা, লালটার ক্ষেত্রে কি হচ্ছে? Q1 এর ক্ষেত্রে হচ্ছে এই, Q2 এর ক্ষেত্রে হচ্ছে, Q1 এর ক্ষেত্রে হচ্ছে এই। তাহলে পরস্পরকে কি করছে? রিপল করছে। পরস্পরকে কি করতে আছে? রিপল করতে আছে। ক্লিয়ার? বুঝাতে পারলাম? তাহলে পরস্পরকে কি করতে আছে? রিপল করতে আছে। তাহলে দুটো সমজাতীয় ফিল্ড লাইন্স পরস্পরকে কি করে? রিপল করে থাকে। ক্লিয়ার? তোলা হয়েছে? স্ন্যাপশট নাও, তাহলে নাও। নেক্সট, এটা কত নম্বর গেল? 11 নম্বর। 12 নম্বর রাখ করি। আচ্ছা, 12 নম্বর। 12 নম্বর কি বলছে? 12 নম্বর বলতে চাইছে ফিল্ড লাইন্স পজিটিভ চার্জের দ্বারা রিপালশন হয় এবং নেগেটিভ চার্জের দ্বারা কি হয়? অ্যাট্রাকশন। তার মানে কি বলতে চাইছে? সাপোজ ধর এখানে আমাদের একটা ফিল্ড লাইন্স রয়েছে, এখানটায় ফিল্ড লাইন্স আমাদের রয়েছে। তো পজিটিভ চার্জ যদি আমি এখানে রেখে থাকি, একটা পজিটিভ চার্জ যদি রেখে থাকি, তাহলে এই পজিটিভ চার্জের দ্বারা কি হবে? ফিল্ড লাইন্স গুলো কি হবে? অ্যাট্রাকশন হবে। এটা হচ্ছে নেগেটিভ চার্জ, তো নেগেটিভ চার্জের দ্বারা ফিল্ড লাইন্স গুলো কি হবে? অ্যাট্রাকশন হবে।
আর এগুলো কি হবে, এগুলো যদি দূরের দিকে থাকে, এগুলো সাপোজ ধরো এটা এইখানটায় আছে, এইখানে প্রবেশ করেছে, এটা এখানে আছে, এখানে প্রবেশ করেছে, আরেকটা ফিল্ড লাইন ধরো এইখানটায় আছে, তাহলে এ কি করবে, নেগেটিভের দ্বারা তো অ্যাট্রাকশন তো হবে কিন্তু প্রবেশ নাও করতে পারে। হয়েছে, নেগেটিভের দ্বারা অ্যাট্রাকশন তো হবে কিন্তু প্রবেশ নাও করতে পারে। ক্লিয়ার, বুঝতে পেরেছি? তো নেগেটিভ চার্জের দ্বারা কি হবে, অ্যাট্রাকশন হবে, আর পজিটিভ চার্জের দ্বারা কি হবে, রিপালশন হবে। সাপোজ ধরো এই হচ্ছে আমাদের একটা ফিল্ড লাইন, এই হচ্ছে আমাদের ফিল্ড লাইন, ধরো এটা হচ্ছে পজিটিভ চার্জ এখানটায় রয়েছে, প্লাস কিউ ধরলাম, প্লাস কিউ চার্জ ধরলাম, তাহলে কি দেখবো, রিপালশনের দরুন এই ইলেকট্রিক ফিল্ড লাইনস গুলো এইভাবে দূরের দিকে ভাগতে থাকে। কি হবে, দূরের দিকে ভাগতে থাকে। যদি এখানে একটা ইলেকট্রিক ফিল্ড লাইন থাকে তাহলে সেও কি হবে, দূরের দিকে ভাগতে থাকে। সিমেট্রিক্যাল হবে, হ্যাঁ সিমেট্রিক্যাল হবে। তো পজিটিভ চার্জের দ্বারা রিপালশন হবে, নেগেটিভ চার্জের দ্বারা কি হবে, অ্যাট্রাকশন হবে। থার্ড পয়েন্ট, থার্ড বলছে 13 নাম্বার কি বলতে চাইছে, তোলা হয়েছে তো, তোলা হয়েছে। আচ্ছা 13 নাম্বার বলছে যে প্যারালাল বা স্ট্রেট, প্যারালাল বা স্ট্রেট বা ইকুইস্পেসে অবস্থিত ফিল্ড লাইন্সকে ইউনিফর্ম ফিল্ড লাইন্স বলা হয়। ইউনিফর্ম ফিল্ড লাইন্স বলা হয়। দ্যাট মিন্স যে এইরকম, এগুলোকে আমরা কি বলবো, প্যারালাল বলতে পারে, স্ট্রেট লাইন হতে পারে বা ইকুইস্পেস। মানে কি, দুটো ফিল্ড লাইনের মধ্যে ডিসটেন্স d, দুটো ফিল্ড লাইনের মধ্যে ডিসটেন্স d, দুটো ফিল্ড লাইনের মধ্যে ডিসটেন্স d, তাদের মধ্যে স্পেস ও বি থাকবে, সেম থাকবে। তো ওইরকম ফিল্ড লাইন্সকে আমরা কি বলবো, ইউনিফর্ম ফিল্ড লাইন্স। ক্লিয়ার? তো 14 আসবে এবারে আমাদের কি আসতে চলেছে, 14। রাফ করি, আচ্ছা রাফ করছি। 14 নাম্বার কি বলছে, 14 নাম্বার বলতে চাইছে, 14 নাম্বার বলতে চাইছে কি, দেখো বলতে চাইছে আন্ডার ইলেকট্রোস্ট্যাটিক মানে কি, ইলেকট্রোস্ট্যাটিক মানে চার্জ at rest। বুঝেছ, আন্ডার ইলেকট্রোস্ট্যাটিক কন্ডিশনে যদি অন্তর্ভুক্ত হয় তাহলে কোনো মেটাল বা কন্ডাক্টর, মেটাল হতে পারে বা কন্ডাক্টর হতে পারে, কোনো মেটাল বা কন্ডাক্টরের অভ্যন্তরে, অভ্যন্তর মানে কি, অভ্যন্তর মানে হচ্ছে ইনসাইড, অভ্যন্তরে ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু কত, 0। ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু 0। দ্যাট মিন্স কোন ফিল্ড লাইন্স থাকবে না, কোন ফিল্ড লাইন্স থাকবে না। তার মানে ধরো এই হচ্ছে আমাদের একটা কন্ডাক্টর, একটা তামার কন্ডাক্টর, তামা কি হয়ে থাকে, সুপারভাইজ হয়ে থাকে, এটা হচ্ছে আমাদের একটা কন্ডাক্টর। তো এই কন্ডাক্টর এর মধ্যে কি রয়েছে, ইলেকট্রন রয়েছে। ক্লিয়ার? তো কন্ডিশন হচ্ছে কি, আন্ডার ইলেকট্রোস্ট্যাটিক কন্ডিশনে এর মধ্যে কোনো ফিল্ড লাইন্স থাকবে না, দেয়ারফর এর মধ্যে E ইকুয়াল টু কত হবে, 0। নো ফিল্ড লাইন্স। ওকে, তো তোমরা এটা মানবে কেন যে এর মধ্যে ফিল্ড লাইন্স নেই? তো আমি একটা ধরলাম যে এর মধ্যে ফিল্ড লাইন্স আছে। সাপোজ এই হচ্ছে কন্ডাক্টর, এই কন্ডাক্টরের মধ্যে কি আছে, অসংখ্য ফ্রি ইলেকট্রন রয়েছে, যে ফ্রি ইলেকট্রন গুলো জিগজ্যাগ পাথ বরাবর এদিক ওদিক মুভ করছে, আচ্ছা, তো আমি মানলাম যে এই কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স রয়েছে, তো ইলেকট্রিক ফিল্ড লাইন্স থাকলে কি হবে, দেখো ইলেকট্রন হচ্ছে কি না, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জের। তাহলে ইলেকট্রন যদি নেগেটিভ চার্জের হয়ে থাকে তাহলে ফিল্ড লাইন্স যেদিকে হয় নেগেটিভ চার্জ তার অপোজিট ডিরেকশনে ভাগতে থাকে, জানি আমরা। তাহলে ইলেকট্রন গুলো কি করবে না, ইলেকট্রন গুলো ইলেকট্রিক ফিল্ড লাইন্সের অপোজিট ডিরেকশনে কি হতে থাকবে, চলতে শুরু করবে।
তাহলে যে ইলেকট্রনগুলো জিগজ্যাগ পাথ বরাবর এদিক ওদিক মুভ করছিল সেই ইলেকট্রনগুলো একটা ইউনিক ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডিরেকশনে কি হতে যাচ্ছে, মোশনে চলে এসেছে। তাহলে ইলেকট্রনগুলো এখন কিসে চলে এসেছে, মোশনে চলে এসেছে। তাহলে ইলেকট্রন যদি মোশনে চলে আসে তখন আমরা কি পড়েছি ক্লাস 10 থেকে, কারেন্ট সিস্টেম। তো খাস আমাদের কারেন্ট নিয়ে কথা নয়, যে ইলেকট্রন যদি মোশনে হয়ে থাকে, ইলেকট্রন যদি মোশন চলে আসে, তাহলে চার্জ ইন মোশন বলতেই পারি। চার্জ ইন মোশন যদি হয় তাহলে আমরা কি করি, তাকে আমরা বলে থাকি ইলেকট্রোডাইনামিক। তো আমাদের কন্ডিশন কি ছিল, ইলেকট্রোস্ট্যাটিক, যেখানে চার্জ এট রেস্ট। তাহলে চার্জ রেস্টে কখন থাকবে, যদি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে না থাকে। বুঝতে পেরেছি? তাহলে ইলেকট্রনের মোশন তখনই হবে না যখন এর মধ্যে ইলেকট্রিক ফিল্ড থাকবে না, তখন ইলেকট্রনগুলো কি আছে, চার্জ এট রেস্ট বলে আমরা মানব। ক্লিয়ার করতে পেরেছি না, বোঝা যায়নি? না, ইলেকট্রোস্ট্যাটিক কন্ডিশনের ক্ষেত্রে আমরা কি দেখব না, ফিল্ড লাইন্স থাকে না। ফিল্ড লাইন্স কি হয়ে থাকে, ফিল্ড লাইন্স কি হয়ে থাকে, জিরো। ফিল্ড লাইন্স জিরো হয়ে থাকে, কোনো ফিল্ড লাইন্স থাকে না। ক্লিয়ার বলা হয়েছে? তো 15 নাম্বার কি বলছে না, 15 নাম্বার বলতে চাইছে কোন কন্ডাক্টরের সারফেস থেকে ফিল্ড লাইন্স কোন কন্ডাক্টরের সারফেস থেকে ফিল্ড লাইন্স অলওয়েজ লেখা দরকার নেই, পারপেন্ডিকুলার ভাবে প্রবেশ বা নির্গত হয়। therefore কোন একটা কন্ডাক্টর, এই হচ্ছে একটা কন্ডাক্টর, এটা হচ্ছে আমাদের কি কন্ডাক্টর। তাহলে এই কন্ডাক্টরের সারফেস থেকে পারপেন্ডিকুলার ভাবে নির্গত হতে পারে, পারপেন্ডিকুলার যদি এটা পজিটিভ চার্জ হয় তাহলে পারপেন্ডিকুলার ভাবে নির্গত হবে, অরিজিনেট করবে। আবার এই কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স পারপেন্ডিকুলার ভাবে টার্মিনেটও করবে। কি করবে, পারপেন্ডিকুলার ভাবে টার্মিনেট করবে। ক্লিয়ার করতে পেরেছি, বলতে পেরেছি? ট্যানজেনশিয়ালি হবে না, এরকম করে ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো এইভাবে টার্মিনেট করবে না, পারপেন্ডিকুলার ভাবে হবে। ক্লিয়ার, বোঝা গেছে? তোলা হয়েছে? তো রাফ করবো 16 নাম্বার। তো এটার সাথে গুলিয়ে ফেলবে না যে চার্জ, যে আমরা চার্জ নিয়েছিলাম ওই চার্জের রেসপেক্টে হতো সারফেসের সাথে পারপেন্ডিকুলার। আর এটা কন্ডাক্টর ছিল না, এটা একটা চার্জ পয়েন্ট ছিল। এটা কন্ডাক্টরের একটা শেপ রয়েছে, চার্জের শেপ হচ্ছে কি স্ফেরিক্যাল। তো তার সারফেসের ট্যানজেন্টের সহিত পারপেন্ডিকুলার হচ্ছে। আর একটা কন্ডাক্টরের ক্ষেত্রে দুটো কনসেপ্ট কিন্তু একই রকম হলেও মানে পয়েন্ট ওয়াইজ কিন্তু আলাদা। ক্লিয়ার? আচ্ছা, এবার 16 নাম্বার। তো 16 নাম্বার কি বলছি, নিয়ার অ্যান্ড ফার ফিল্ডস। নিয়ার অ্যান্ড ফার ফিল্ডস কে যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে একটা এক্সাম্পল নিয়েই বুঝতে হবে। কেমন ধরনের এক্সাম্পল? সাপোজ ধরো আমার কাছে এই একটা চার্জ রয়েছে, প্লাস Q1 এর একটা চার্জ রয়েছে। আচ্ছা, প্লাস 2Q চার্জ রয়েছে। আচ্ছা, আরেকটা আমার কাছে রয়েছে কি মাইনাস Q চার্জ রয়েছে। তো Q চার্জ যদি চারটে ফিল্ড বানিয়ে থাকে, Q চার্জ চারটে ফিল্ড যদি বানায়, প্লাস 2Q চার্জ কটা ফিল্ড বানাবে? অবশ্য 8টা ফিল্ড বানাবে, তাই তো? তো সিমেট্রিক্যাল টানবো আমরা সবকিছু, আচ্ছা, অবশ্য 8টা ফিল্ড বানাবে। ক্লিয়ার? 8টা ফিল্ড বানিয়েছি। তাহলে এটাই হচ্ছে আমাদের কি লাইন জয়েনিং টু চার্জেস। তো সিমেট্রিক্যাল, আমাকে ফিল্ড লাইনসও সিমেট্রিক্যাল হতে হবে। তাহলে এগুলো হচ্ছে কি অরিজিনেট করছে, ইলেকট্রিক ফিল্ড লাইনস গুলো কি করছে, অরিজিনেট করছে। আচ্ছা, তো ফিল্ড লাইনস গুলো পারপেন্ডিকুলার ভাবেও প্রবেশ করেছে, সেটাও লক্ষ্য করতে হবে ফিল্ড লাইনস গুলো পারপেন্ডিকুলার হয়েছে কিনা। তো এই ফিল্ড লাইনস আমি মনে করলাম এইভাবে অরিজিনেট করলো।
আচ্ছা, এই ফিল্ড লাইন্সটা আমি মনে করলাম এইভাবে অরিজিনেট করলো। যদি একটু একটু ভুল হয়ে থাকে তাহলে সরি, অরিজিনেট করলো, এখান থেকে অরিজিনেট করেছে, এটা টার্মিনেট করেছে। আচ্ছা, এই ফিল্ড লাইন্সটা সাপোজ এইভাবে টার্মিনেট করবে, ক্লিয়ার? আচ্ছা, এই ফিল্ড লাইন্সটাও দেখো এইভাবে টার্মিনেট করবে, ক্লিয়ার? এই ফিল্ড লাইন্সটাও এইভাবে টার্মিনেট করবে, ওকে। তো আমরা কাজ থেকে দেখতে পাচ্ছি কি যে লাইন জয়েনিং টু সেন্টারের বোথ সাইডে আমরা নিয়ার ভিউ থেকে আমরা কি লক্ষ্য করতে পারছি? নিয়ার ভিউ থেকে আমরা লক্ষ্য করতে পারছি, ভিউ থেকে লক্ষ্য করতে পারছি কি না, যে দুটো চার্জ, একটা প্লাস কিউ কি একটা কিউ, তার মানে নেট চার্জ হচ্ছে কত? প্লাস কিউ। ওই নেট চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন্স কি হচ্ছে? এইভাবে নির্গত হচ্ছে। কেমন? এইভাবে নির্গত হচ্ছে, এপাশে একটা, এপাশে একটা। তো প্লাস কিউ চার্জ থেকে তো এইভাবে ইলেকট্রিক ফিল্ড তো নির্গত হওয়ার কথা না। যদি ইলেকট্রিক ফিল্ড নির্গত হয় তাহলে তাহলে কি হবে? সিমেট্রিক্যাল হতে হবে, এপাশে যা হবে এপাশেও তাই হতে হবে। তো এক সাইডে থাকবে আরেক সাইডে থাকবে না, তা তো কখনো হয় না, সিমেট্রিক্যাল হতে হবে। তো কিছু তো একটা প্রবলেম তো আমরা লক্ষ্য করতে পারছি। কিন্তু আমি যদি দূর থেকে লক্ষ্য করি, আমরা যদি দূর থেকে, বহু দূর থেকে যদি লক্ষ্য করি, তখন আমাদের কি মনে হবে? তখন মনে হবে প্লাস টু কিউ আর কিউ মিলে একটাই চার্জ মনে হবে। তখন এটাকে কি মনে হবে? একটা সিস্টেম মনে হবে। এই টোটাল চার্জটাকে মনে হবে যেন একটা সিস্টেম, এই টোটালটাকে মনে হবে কি একটা সিস্টেম। যদি আমরা দূর থেকে মনে করি, এটা একটা কি মনে হবে? যে এটা একটা মনে হবে যে এটা একটা সিস্টেম মনে হবে। তাহলে সিস্টেমটা কখন মনে হলো? যখন আমি ফার ভিউ করলাম, যখন আমি ফার ভিউ করলাম, তখনই আমাকে এটা মনে হচ্ছে কি যে না, এটা একটা সিস্টেম। তাহলে এই সিস্টেমের মধ্যে আমি কি লক্ষ্য করছি না, এই সিস্টেমের মধ্যে ভালো করে লক্ষ্য করো, এই সিস্টেমের মধ্যে প্লাস টু কি মাইনাস কিউ, এরা দুজনের মধ্যে চার্জের ডিস্ট্রিবিউশনের মাধ্যমে একটাই মাত্র পজিটিভ কিউ চার্জ আমি লক্ষ্য করব। তাহলে একটাই মাত্র পজিটিভ কিউ চার্জ লক্ষ্য করব, যে পজিটিভ কিউ চার্জের ক্ষেত্রে কি হবে? সিমেট্রিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন হবে, সিমেট্রিক্যাল ফিল্ড ডিস্ট্রিবিউট করবে। সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউট করা মানে যে এই ফিল্ড লাইনস একধারে ওইরকম থাকবে না, যে এই যে ফিল্ড লাইনসটা যেমন করে এক সাইডে নির্গত হয়েছে, তাহলে এইভাবে তার অবস্থান করবে না। যখন আমি কাছ থেকে লক্ষ্য করছিলাম, যখন আমি ফার ভিউ করলাম, তখন আমি দেখতে পেলাম কি না, তখন আমি দেখতে পাচ্ছি যে এই ফিল্ড লাইনস গুলো এক সাইড দিয়ে কিন্তু নির্গত হচ্ছে না। কি নির্গত হচ্ছে না? এইভাবে নির্গত হচ্ছে, এরকম করে নির্গত হচ্ছে। দূর থেকে দেখতে এরকম করে আমরা ফিল্ড লাইনসের ড্রয়িং কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যখনই কাছ থেকে দেখতে পাচ্ছি ফিল্ড লাইনসের ড্রয়িং এই, তাহলে এখানটা কি ফেনোমেনা চলছে? দূর থেকে যদি এইভাবে দেখতে পাই, কাছ থেকে যদি এইভাবে দেখতে পাই, তাহলে এখানটা আমরা কি জিনিস দেখতে পাচ্ছি না? দেখতে পাচ্ছি কি না, এই ফিল্ড লাইনস গুলো দূর থেকে দেখলেও সেম জিনিস, কাছ থেকে দেখলেও সেম জিনিস আমরা কিভাবে পাবো? যে এই ফিল্ড লাইনস গুলো কি হচ্ছে? নেগেটিভ চার্জের দিকে কি হবে? অ্যাট্রাক্ট হয়। ফিল্ড লাইনস গুলো কি হয়? নেগেটিভ চার্জের দিকে অ্যাট্রাক্ট হয়, পজিটিভ চার্জের দিকে রিপালশন হয়। তো নেগেটিভ চার্জের দিকে তো গেছে, নেগেটিভ চার্জের দিকে তো গেছে, নেগেটিভ চার্জের দিকে তো গেছে, যাওয়ার পর নেগেটিভ চার্জের দিকে যাওয়ার পর কি দেখতে পাচ্ছি? এরা দূরের দিকে চলে গেছে। এরা কি হচ্ছে? দূরের দিকে চলে গেছে। এই ফিল্ড লাইনসটা কি করেছে? এই ফিল্ড লাইনসটা নেগেটিভ চার্জের দিকে তো গেছে, যাওয়ার পর আমরা কি দেখতে পাচ্ছি? দূরের দিকে চলে গেছে। তার মানে ফার ভিউতে এবারে লক্ষ্য করতে পারছি কি না, টোটাল সিস্টেম এই ফিল্ড লাইনসটা এই ডিরেকশন নিয়েছে 1 নম্বর, এই ফিল্ড লাইনসটা গিয়ে অপোজিট ডিরেকশন নিয়েছে 2 নম্বর। নেগেটিভ চার্জের দ্বারা অ্যাট্রাক্ট হয়েছে, কিন্তু ফিল্ড লাইনস কিন্তু টার্মিনেট করতে পারে। এই ফিল্ড লাইনস এইগুলোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি এটা যদি 3 নম্বর, এটাও 3 নম্বর, আর এটা কি ছিল 2। আর এই ফিল্ড লাইনসটা কি করেছে না, এই ফিল্ড লাইনসটা নেগেটিভ চার্জের দিক দিয়ে অ্যাট্রাক্ট হয়ে নির্গত হয়েছে, টার্মিনেট আর করতে পারেনি। এটা 4, এটা 4। ক্লিয়ার? তো নিয়ার ভিউ আর ফার ভিউ থেকে কিন্তু আমরা ক্লিয়ার বুঝতে পারছি যে হ্যাঁ, এইরকম সিমেট্রিক্যাল আমাকে ইলেকট্রিক ফিল্ড লাইনস বানাতে হবে। ক্লিয়ার করতে পেরেছি? বলতে পেরেছি? তো এটা ছিল নিয়ার ভিউ। নিয়ার ভিউতে কখনোই এইভাবে সিমেট্রিক্যালি ফিল্ড লাইনস হয় না। তো ফার ভিউ থেকে আমাদেরকে সিমেট্রিক্যালি ফিল্ড লাইনস আমাকে বানিয়ে নিতে হবে। তো ফার ভিউ থেকে আমি কিভাবে বানাবো না, দেখলাম যে ফিল্ড লাইনস গুলো নেগেটিভ চার্জ দিকে অ্যাট্রাক্ট হওয়া সত্ত্বেও নেগেটিভ চার্জে টার্মিনেট করেনি,
নির্গত হয়ে গেছে। ক্লিয়ার? কারণ নেগেটিভ চার্জ কটা ফিল্ড লাইন্স বানাতে পারে? 4টা। তো আরেকটা এলে যদিও আছে সে কিন্তু আর প্রবেশ করবে না, নির্গত হয়ে যাবে। অ্যাট্রাক্ট হবে কিন্তু ওই পর্যন্ত এসে নির্গত হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? তোলা হয়েছে? তো আজকে আমরা যতদূর সম্ভব, লেকচার তেমনিতে বড় হয়ে গেছে বুঝতে পারছি, আর আমাকে নিউমেরিক্যাল এখান থেকে করতে হবে। তো এর থেকে আমাকে প্রপার্টিজও বার করতে হবে। এই প্রপার্টিজ থেকে কি কি নিউমেরিক্যাল হয়ে থাকে, প্রপার্টিজ বার করতে হবে। প্রপার্টিজ তো আমরা করলাম, এই প্রপার্টিজ থেকে কি কি নিউমেরিক্যাল আমাদের যেই মেন্স নিটে এসছে সেই সকল কোশ্চেন গুলো আমরা দেখতে চলেছি। ওই কোশ্চেন গুলো আমি লিখে দেব, তারপরে তোমরা সলভ করবে, তারপরে ডিরাইভ করবে। ওকে? তোলা আছে? তো রাফ করে আমি কোশ্চেন লিখে দিচ্ছি। ওকে? একটা কোশ্চেন নিয়েছি, দেখো। এ লং সিলিন্ড্রিক্যাল সেল carries positive surface charge in the upper half। তাহলে একটা সিলিন্ড্রিক্যাল সেল, তার পজিটিভ চার্জ আপার হাফে রয়েছে এন্ড নেগেটিভ সারফেস চার্জ মাইনাস সিগমা। এটা সিগমা, এটা মাইনাস সিগমা। তো দেখতেই পাচ্ছি তাদের সারফেস চার্জ হচ্ছে কি সেম কিন্তু অপোজিট ইন দা লোয়ার হাফে রয়েছে। প্রত্যেকের আপার লোয়ার, আপার লোয়ার, আপার লোয়ার। আচ্ছা, তো the electric field lines around this cylinder will look like figure given। তো এই চারটে ফিগারের মধ্যে কোনটাই রাইট হবে? দেখো এর ক্ষেত্রে দেখো ফিল্ড লাইনস গুলো কি হয়েছে পজিটিভ থেকে তা অরিজিনেট তো করেছে, কিন্তু পাশাপাশি পজিটিভ নেগেটিভ তো পাশাপাশি রয়েছে। তো পজিটিভ থেকে অরিজিনেট করার পর নেগেটিভে টার্মিনেট করে, তার মানে এই পোরশনটা হচ্ছে কি রং। এই ছবিটা কি হবে? ভুল হবে। আচ্ছা, এর ক্ষেত্রে লক্ষ্য করো যে সিলিন্ডারের আপার হাফ পজিটিভ, লোয়ার হাফ নেগেটিভ। তো এদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? পজিটিভ থেকে অরিজিনেট করার পর টার্মিনেট করে। টার্মিনেট করতে গেলে কি করতে হবে? কমপ্লিট করতে হবে। তাদের লাইন কি করতে হবে? কমপ্লিট করতে হবে। তো এই পোরশনটা আমরা কি লিখতে পাবো? কেন না, আমরা যদি এর ফার ভিউ দেখতে পাচ্ছি, তো দুটোর চার্জ হচ্ছে কি সেম। তো আমরা নিয়ার ভিউ থেকে আমরা কি লক্ষ্য করতে পারছি? যে এদের ফিল্ড লাইনস তো রয়েছে। যদি আমরা ফার ভিউতে যাই তাহলে আমরা কি দেখবো? দুটোর চার্জ যেহেতু সেম, সে তো আমরা কি পাবো? এর ফিল্ড লাইনস পাবো কি? পাবোই না। ফিল্ড লাইনস পাওয়া সম্ভব নয়, কারণ দুটোর চার্জ সেম। দুটোর চার্জ যদি সেম হয় প্লাস কিউ, তাহলে যে পরিমাণ অরিজিনেট করবে প্লাস কিউ, যে পরিমাণ অরিজিনেট করবে মাইনাস কিউ সেম পরিমাণ কি করবে? টার্মিনেটও বাড়াবে। তার মানে ওভারঅল আমরা এই সিস্টেমটাকে যদি আমরা দেখি, তাহলে আমরা কি দেখবো? যে এর ইলেকট্রিক ফিল্ড লাইনস পাবো কি? অবশ্যই পাবো না, অবশ্যই আমরা পাবো না। তো ফার ভিউ থেকে এর কনসেপ্ট কিন্তু বলি। ক্লিয়ার? তাহলে এরও ফার ভিউ লাগে না একদম। তো ফার ভিউ থেকে উপরে যে পরিমাণ চার্জ, নিচেও সেই পরিমাণ নেগেটিভ চার্জ, উপরে পজিটিভ নিচে নেগেটিভ। তাহলে ফার ভিউ থেকে আমি দেখতে পাচ্ছি এগুলো যদিও টার্মিনেট করেছে, অরিজিনেট করেছে, তাহলে এইগুলো কোথায় গেল আবার? তাহলে এই পোরশনটাও ফার ভিউ থেকে কনসেপ্ট কি দেখতে পাচ্ছি? রং। এর ক্ষেত্রে লক্ষ্য কর, তাহলে সিমেট্রিক্যালি যে পরিমাণ চার্জ অরিজিনেট করেছে, টার্মিনেট করেছে, এটাই একমাত্র কারেক্ট। তাহলে অপশন ডি ইজ কারেক্ট। ওকে? কোশ্চেন নাম্বার 1। তো নেক্সট আমরা কোশ্চেন করব কোশ্চেন নাম্বার 2। তো এটাকে আমি রাফ করি। তো কোশ্চেন নাম্বার 2, সিমিলারলি কোশ্চেন নাম্বার 2 আমি লিখে দিচ্ছি, তারপরে কিন্তু তোমরা কোশ্চেনটা নিজে করবে, তারপরে এখানে দেখবে, অবশ্যই দেখবে। ওকে? কোশ্চেনটা আগে নিজে করবে, তারপরে অবশ্যই দেখবে। কোশ্চেন নাম্বার 2 কে লক্ষ্য করো। দেখো 3 পজিটিভ চার্জ অফ ইকুয়াল ভ্যালু কিউ, প্রত্যেকটা চার্জ হচ্ছে সেম, are placed at the vertex of an equatorial triangle। প্রত্যেকের ডিসটেন্সও সেম, বিকজ ইকুইটোরিয়াল সমবাহু ত্রিভুজে প্রত্যেকটার বাহুও সেম, প্রত্যেকের ডিসটেন্সও সেম। আচ্ছা, the resulting lines of force should be sketched matching। তাহলে তাদের রেজাল্টিং লাইনস অফ ফোর্স আমাকে স্কেচ করতে বলেছে। তো সবগুলোই হচ্ছে কি পজিটিভ চার্জ, এখানটা কিছু নেই, মানে কি চার্জ? পজিটিভ চার্জ। এটা 2001 এ যেই মেন্স এসেছে। তো পজিটিভ চার্জ থেকে যদিও অরিজিনেট করেছে, এটাও তো পজিটিভ চার্জ, এটাও তো প্লাস কিউ, এটাও প্লাস কিউ, তাহলে এখানটা আবার কি দেখতে পাচ্ছি? টার্মিনেট করেছে। তো এটা হচ্ছে রং। টার্মিনেট তো করবে না পজিটিভ চার্জ থেকে কি করবে? অরিজিনেট করবে। আচ্ছা, বি তে লক্ষ্য কর।
বি তে লক্ষ্য করো, দেখা মাত্রই আমরা বুঝতে পেরেছি দুটো ফিল্ড লাইনস এখানে কি করেছে, ক্রস করে গেছে। এই জায়গাটা দেখো দুটো ফিল্ড লাইনস কি করেছে, ক্রস করে গেছে। তো এটা তো রং। ক্লিয়ার? আচ্ছা, সি দেখো, সে সব ফিল্ড লাইনস গুলো কেউ কাউকে ক্রস করেনি এবং যেহেতু পজিটিভ চার্জ তো একে অপর থেকে দূরেও সরতে আছে, রিপালশন হচ্ছে। আচ্ছা, এর ক্ষেত্রে দেখো যে ফিল্ড লাইনস গুলো ক্রস করে গেছে, এই ফিল্ড লাইনস এখানে জয়েন, এখানে জয়েন, এখানে, এটা তো রং। অপশন নাম্বার সি ইজ কারেক্ট। অপশন নাম্বার সি ইজ কারেক্ট। ওকে, বোঝা গেছে? অপশন নাম্বার সি কারেক্ট। তো এখানটা ফিল্ড লাইনস গুলো কি করেছে, যে পজিটিভ চার্জ গুলো থেকে ফিল্ড লাইনস গুলো দেখো একে অপর থেকে দূরে সরে গেছে, কেউ কাউকে টার্মিনেট করে। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 3 লক্ষ্য করো। কোশ্চেন নাম্বার 3, এরপরে যেটা আমরা করতে চলেছি কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 তে আমরা কি করতে চলেছি, কোশ্চেন নাম্বার 2 তোলা হয়েছে তো, রাফ করি। কোশ্চেন নাম্বার 3 দেখো, কোশ্চেন নাম্বার 3 দেখো, তাই তো? তোমরা তো ফটো তুলে নেবে, পজ করে ফটো তুলে নেবে, পজ করবে, ফটো তুলে নেবে। ওকে, কোশ্চেন নাম্বার 3 দেখো। কোশ্চেন নাম্বার 3 যেই মেন্স 2010 এ এসেছে। কি বলছে? এ ফিউ ইলেকট্রিক ফিল্ড লাইনস ফর এ সিস্টেম অফ টু চার্জেস Q1 আর Q2। একটা সিস্টেমে দুটো চার্জ রয়েছে, Q1 আর একটা Q2। একটা রয়েছে Q1, এটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2। আচ্ছা, এবারে বলেছে Q2 ফিক্সড অ্যাট টু ডিফারেন্ট পার্টস, দুটো ডিফারেন্ট পার্টে ফিক্সড রয়েছে অন দা x axis, এটা হচ্ছে x axis এর উপরে রয়েছে। আর shown in the figure, this line suggest that, এই লাইনস থেকে তোমাকে ডিসাইড করতে হবে কি না Q1 এর ম্যাগনিটিউড, Q2 এর ম্যাগনিটিউড কার ছোট কার বড়। at a finite distance to the left of Q1 the electric field is 0, যে Q1 এর লেফট এ ইলেকট্রিক ফিল্ড 0, Q2 রাইট এ ইলেকট্রিক ফিল্ড 0, ফাইনাইট ডিসটেন্স। তো তোমরা নিজেরা ট্রাই করবে, তারপরে এখানে দেখবে। দেখো তো এই পোরশনটায় দেখো আমরা দেখেছিলাম কি, সম্ভবত পয়েন্ট নাম্বার 5 হবে, সেখানটা আমরা কি দেখছিলাম না ফিল্ড লাইনস directly proportional to the magnitude of charge। আচ্ছা, এই ক্ষেত্রে লক্ষ্য করো যে Q1 থেকে কটা ফিল্ড লাইনস নির্গত হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 4। তাহলে Q1 থেকে নির্গত ফিল্ড লাইনস কত? ফিল্ড লাইনস হচ্ছে ফিল্ড লাইনস, নাম্বার অফ ফিল্ড লাইনস কত? 30। আচ্ছা, Q2 থেকে নাম্বার অফ ফিল্ড লাইনস কত না, Q2 থেকে নাম্বার অফ ফিল্ড লাইনস কত? 1 2 3 4 5 6 7 8 9টা। কটা? 9টা। তাহলে যার বেশি ফিল্ড লাইনস হবে তার চার্জ বেশি, যার ফিল্ড লাইন কম হবে তার চার্জ কম। তাহলে ডেফিনেটলি আমরা কি বলতে পারি না Q1 এর চার্জ Q2 এর থেকে অবশ্যই বেশি। তাহলে Q1 এর চার্জ Q2 এর থেকে অবশ্যই বেশি। তাহলে ফার্স্ট এটাই হয়ে গেছে আমাদের কারেক্ট। তো আরো আমাকে দেখার আছে, আমাকে ইলেকট্রিক ফিল্ড 0 করতে হবে। তো এই দুটোর মধ্যে এটা চেক করো, ইলেকট্রিক ফিল্ড 0 আমাকে দেখতে হবে। তো আমি বুঝতে পেরে গেছি Q1 হচ্ছে বড় চার্জ, Q2 হচ্ছে ছোট চার্জ। Q1 হচ্ছে বড় চার্জ। সাপোজ আমরা এরকম অঙ্কও করেছি, দেখো দেখো এটা হচ্ছে Q প্লাস Q চার্জ। আচ্ছা, একজন অরিজিনেট করেছে, একজন টার্মিনেট করেছে, মানে একজন পজিটিভ তো একজন নেগেটিভ। তো এটা হচ্ছে প্লাস Q চার্জ, প্লাস 4Q চার্জ, আরেকটা হচ্ছে মাইনাস Q চার্জ। তাহলে নেগেটিভ চার্জটা যেটা ছোট, Q2 হচ্ছে ছোট, সেটা হচ্ছে কি নেগেটিভ, Q1 হচ্ছে বড়, সেটা হচ্ছে পজিটিভ। তাহলে Q1 কে আমি অ্যাজিউম করলাম 4Q দিয়ে, Q2 কে অ্যাজিউম করলাম মাইনাস Q দিয়ে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের কি লাইন জয়েনিং টু চার্জেস। ওকে, তো এবারে লক্ষ্য করো যে দুটো ডিফারেন্ট চার্জ, এটা হচ্ছে কি মাইনাস, দুটো ডিফারেন্ট সাইনের চার্জের ক্ষেত্রে, দুটো ডিফারেন্ট সাইনের চার্জের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কোথায় ইকুইলিব্রিয়াম হয়েছিল, 0 কোথায় হয়েছিল? ছোট চার্জের রাইট সাইডে। কেন না এই চার্জের দ্বারা ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে? রেডিয়ালি আউটওয়ার্ড। এর দ্বারা কি হবে? রেডিয়ালি ইনওয়ার্ড। তাহলে এর থেকে অবশ্যই অনেক দূরে আছে, তার মানে এর থেকে অবশ্যই অনেকটা কাছে আছে। তাহলে দুজনে এই জায়গাটা ইকুইলিব্রিয়াম করতে পারে। তাহলে ছোট চার্জের রাইট সাইডে সৃষ্টি হবে। ক্লিয়ার? আচ্ছা, যদি সেম সাইন হতো তাহলে কি হতো? ছোট চার্জের কাছাকাছি হতো, অভ্যন্তরে হতো, দুটো চার্জের অভ্যন্তরে হতো, কাছাকাছি হতো। তো আমাদের এখানটা কি হচ্ছে? দুটো অপোজিট সাইডের চার্জ, তাহলে ছোট চার্জের আউটসাইডে হবে। তার মানে Q2 চার্জের রাইট সাইডে ইলেকট্রিক ফিল্ড 0 হওয়ার আছে। Q2 চাইছে, আরে এই চার্জ এটা ধরো ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, তাহলে এর থেকে ডিসটেন্স অবশ্য বড়। তাহলে এর দ্বারা কি হবে?
এর দ্বারা কি হবে রেডিয়ালি আউটওয়ার্ড, এটা হবে E1। আচ্ছা এর দ্বারা কি হবে রেডিয়ালি ইনওয়ার্ড, এটা হবে E2। তাহলে এর থেকে ডিসটেন্স ছোট, তার মানে এর দ্বারা সাপোর্ট বেশি, এর থেকে অনেক বড়, তথাপি হলে কমবে, তাহলে দুজনে এই জায়গাটা হয়তো ব্যালেন্স হয়ে যাবে। তো ইলেকট্রিক ফিল্ড এই জায়গাটা জিরো, ইকুইলিব্রিয়াম পজিশনে থাকবে, ইকুইলিব্রিয়াম পজিশনে ইলেকট্রিক ফিল্ড কি হয়ে থাকে, জিরো হয়ে থাকে। তাহলে Q2 চার্জের রাইট সাইডে দেখো at finite distance of the Q1 the electric field is zero, এটা তো হবেই না। আচ্ছা at finite distance right of Q2 and the electric field is 0, D। তাহলে অপশন A আর D is correct। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে প্রথমটা তো ফিল্ড লাইন্স প্রপোর্শনাল টু ম্যাগনিটিউড অফ চার্জ, পয়েন্ট থেকেই বেরিয়ে গেল। দ্বিতীয়টা আমরা ইলেকট্রিক ফিল্ড লাইন্সের যখন আমরা নিউমেরিক্যাল গুলো করেছিলাম তার কনসেপ্ট থেকে বেরিয়ে গেল যে ছোট চার্জের রাইট সাইডে হবে, সবসময় ছোট চার্জের রাইট সাইড, দুটো সেম সাইন হলে ছোট চার্জের ইনওয়ার্ডে হবে ছোট চার্জের কাছে, আর অপোজিট সাইডে হলে আউটসাইডে হবে তাও ছোট চার্জের কাছে, মনে থাকে না। এবারে কোশ্চেন নাম্বার 4 দেখবো, কি দেখবো কোশ্চেন নাম্বার 4 এবং লাস্ট কোশ্চেন নেব। কি নেব? কোশ্চেন নাম্বার 4, লাস্ট কোশ্চেন নেব, দিয়ে আজকের লেকচার শেষ করব। ওকে, কোশ্চেন নাম্বার। তো প্রত্যেকটা কোশ্চেন তোমরা আগে নিজেরা ট্রাই করবে, তারপরে কিন্তু তোমরা দেখো। আগে কিন্তু নিজেরা ট্রাই করো, সেটাই সবথেকে বেটার হবে। কোশ্চেন নাম্বার 4, লাস্ট কোশ্চেন ডিসি পান্ডে থেকেই নেব। দেখো আমাদের একটা কন্ডাক্টর দিয়েছে, একটা কন্ডাক্টর, একটা ধাতব একটা কন্ডাক্টর দিয়েছে, যে কন্ডাক্টরের মধ্য দিক দিয়ে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড পাস করছে, একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আমি কন্ডাক্টরকে রেখেছি সোজা ভাষা। তো আমাকে বলেছে 1 2 3 4 এই ফিল্ড লাইনস গুলো, তিনটে চারটে ফিল্ড লাইনস গুলোর মধ্যে কোনটা সঠিক, যেগুলো হচ্ছে ইউনিফর্ম ফিল্ড লাইনস। ইউনিফর্ম ফিল্ড লাইনস মানে হচ্ছে কি প্রত্যেকের মধ্যে ডিসটেন্স কি হচ্ছে সেম, এটাও ডি হলে এটাও ডি, এটাও ডি হলে এটাও ডি, প্রত্যেকের মধ্যে ডিসটেন্স সমান। তো 1 2 3 4 এদের মধ্যে কোনটা ঠিক হবে? দেখো কন্ডাক্টরের মধ্যে ফিল্ড লাইনস থাকেই না, তো কন্ডাক্টরের মধ্যে এই সকল ফিল্ড লাইনস কোথা থেকে এলো? তো অপশন 2 তো ক্যান্সেল, অপশন 3 ও তো ক্যান্সেল। আচ্ছা অপশন 1 আর 4 এর মধ্যে দেখো অপশন 1 এ দেখো যে সারফেসের সাথে একটা কন্ডাক্টর যদি হয়ে থাকে তাহলে সারফেসের সাথে কি হবে পারপেন্ডিকুলার ভাবে নির্গত হবে, সারফেসের সাথে কি হবে পারপেন্ডিকুলার ভাবে নির্গত হবে। তো সারফেসের সাথে পারপেন্ডিকুলার ভাবে নির্গত হতে গেলে তাহলে এই পোরশনটা আমি কি দেখতে পাচ্ছি, এই তো ট্যানজেনশিয়াল হয়ে বসে আছে, এই পাশে দেখো কি হয়েছে ট্যানজেনশিয়াল হয়ে বসে আছে। তো কোশ্চেন নাম্বার 1 তো ভুল, কারণ পারপেন্ডিকুলার ইলেকট্রিক ফিল্ড গুলো সারফেস থেকে পারপেন্ডিকুলার ভাবে নির্গত হবে, অরিজিনেট করবে বা টার্মিনেট করবে। কিন্তু এই পোরশনটাই দেখো সারফেস থেকে কি রয়েছে, সারফেস থেকে দেখো পারপেন্ডিকুলার ভাবে রয়েছে, সারফেস থেকে দেখো পারপেন্ডিকুলার ভাবে রয়েছে। তো অপশন নাম্বার 4 ইজ কারেক্ট। ওকে, তো আই হোপ তোমরা এই চারটে কোশ্চেন তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, যেগুলো প্রপার্টিজ এর উপরে বেস করে কোশ্চেন ছিল। তো আশা করি তোমরা মন দিয়ে পড়াশোনা চালাচ্ছ। তো গুড আফটারনুন, তোমরা আরো ভালোভাবে লেকচারগুলোকে দেখতে থাকো। আই উইশ তোমরা অন্য কোনো দিকে মন দেবে না।